একটা সাধারণ বাচ্চাদের গেম যার ৬টা ধাপ। এই ধাপগুলো পার হতে পারলেই পাওয়া যাবে প্রায় ৩৮৩ কোটি টাকার সমমূল্যের পুরস্কার। শুনতে অনেক সহজ মনে হচ্ছে, তাই না? কিন্তু যদি বলা হয় এই গেমে যারা হারবে তাদের জন্য শাস্তি হিসেবে রয়েছে নিশ্চিত মৃত্যু, তবুও কি মানুষ জেনে শুনে এই বাঁচা মরার অদ্ভুত খেলায় যোগ দেবে? মৃত্যুকে হারিয়ে কেউ কি এই বিপুল পরিমাণ প্রাইজ জিতে নিতে পারবে? জানতে হলে আসুন দেখে আসি নেটফ্লিক্সের অন্যতম আলোচিত সিরিজ স্কুইড গেমের সিজন 1 এর এক্সপ্লেনেশন। মেয়েকে নিয়ে একটা সস্তা রেস্টুরেন্টে খেতে যায়। বাবার আনা গিফটটা দেখে মেয়ে বেশ বিব্রত বোধ করে। আসলে এটা একটা খেলনা পিস্তল ছিল, পিস্তলে আবার লাইটারও ছিল। এটা বাড়ি নিয়ে গেলে মা দেখা মাত্রই বকাবকি শুরু করবে, তাই গিহান মেয়ের জন্য আনা গিফটটা আবার নিজের কাছেই রেখে দেয়। সে মেয়েকে বলে পরবর্তী জন্মদিনে সে অনেক দামি একটা গিফট দেবে। এটা শুনে মেয়ে কিছু একটা বলতে গিয়েও পরে আর বলে না। গিহানও এই ব্যাপারটা খেয়াল করে। যাই হোক, মেয়ের সাথে সুন্দর সময় কাটিয়ে সে তাকে আবার প্রাক্তন স্ত্রীর কাছে পৌঁছে দিয়ে চলে আসে। মেয়েকে রেখে মেট্রো স্টেশনে আসতেই সে সামান্যর জন্য বাড়ি ফেরার ট্রেনটা মিস করে ফেলে, তাই সে স্টেশনের বেঞ্চে বসে পড়ে। তখন তার কাছে একজন লোক আসে এবং তার সাথে একটা গেম খেলার অফার দেয়। গেমটার নাম দাগজি। গেমটা হলো একটা কার্ড মেঝেতে থাকবে, অন্য একটা কার্ড দিয়ে মেঝেতে থাকা কার্ডের উপরে মেরে সেটাকে উল্টাতে হবে। তো যতবার গিহান দাগজিতে জিতবে ততবার তাকে 1 লাখ ওন দেওয়া হবে। আর যদি লোকটা জেতে তাহলে গিহানকে 1 লাখ ওন দেওয়া লাগবে। লোকটা গিহানকে প্রথমে খেলার সুযোগ দেয়, তাই গিহান খেলতে রাজি হয়ে যায়। তার কাছে যেহেতু কোনো টাকা ছিল না, তাই সে নিজের লাককে একবার ট্রাই করে দেখতে চাইছিল, কিন্তু তার লাক প্রসন্ন ছিল না। প্রথম রাউন্ডে সে হেরে যায় আর মুখটা কালো করে লোকটাকে বলে তার কাছে দেওয়ার মতো কোনো টাকা নেই। তখন লোকটা বলে তুমি চাইলে টাকাটা ফিজিক্যালিও শোধ দিতে পারো। এই বলে লোকটা গিহানকে একটা চড় মেরে দেয়। তারপরে বলে প্রতি 1 লাখ ওনের বিনিময়ে তাকে একটা চড় খেতে হবে। গিহান এটাতেও রাজি হয়ে যায় এবং আবারও খেলতে চায়। এভাবে কয়েক রাউন্ড খেলে প্রতিবারই সে হারে এবং চড় খায়। অনেকবার চড় খাওয়ার পরে অবশেষে সে একবার কার্ড উল্টাতে পারে, অর্থাৎ সে জিতে যায়। তখন লোকটা তাকে 1 লাখ ওন দিয়ে দেয়। টাকা দেখে গিহানের লোভ লেগে যায়, তাই সে আরও কয়েক রাউন্ড খেলে এবং অনেকগুলো টাকা জিতে নেয়। সে আনন্দে টাকা গুনছিল। তখন লোকটা তাকে বলে গিহান চাইলে তাদের সাথে এরকম কিছু গেম খেলে সে অনেক টাকা কামাতে পারে। এই বলে লোকটা গিহানকে একটা কার্ড দেয় এবং বলে তাদের খুব বেশি স্পট ফাঁকা নেই, তাই আগ্রহী হলে যেন গিহান কার্ডে দেওয়া নম্বরে ফোন করে টাকা উপার্জন করতে হবে, তা নাহলে মেয়েকে সে আজীবনের মতো হারিয়ে ফেলবে। মায়ের কথা শুনে এবার গিহান বুঝতে পারে তার মেয়ে তখন এই ব্যাপারটা বলতে গিয়েও বলেনি। সে ভাবে তার মেয়ের জন্য এবার কিছু করা উচিত। সে রাতে অনেক ভেবে মেট্রো স্টেশনে লোকটার দেওয়া কার্ডের নম্বরে ফোন করে এবং জানায় সে খেলায় পার্টিসিপেট করতে চায়। এরপরে গিহান বাইরে এসে অপেক্ষা করে। একটু পরেই একটা গাড়ি এসে গিহানকে গাড়িতে তুলে নেয়। এরপরে গাড়ির ভেতরে একটা গ্যাস ছাড়া হয় এবং গিহান অজ্ঞান হয়ে যায়। আসে তাদের সবার মুখ মাস্ক দিয়ে ঢাকা ছিল। এরাই মূলত এখানকার গার্ড, যারা গেমগুলো সঠিকভাবে পরিচালিত করবে। তাদের মধ্যে একজন গার্ড সবাইকে অ্যালার্ট করে দিয়ে তার কথা শোনার জন্য বলে। পার্টিসিপেন্টদের যেহেতু অজ্ঞান করে এখানে আনা হয়েছিল, তাই অনেকেই গেমের ওপর থেকে ভরসা হারিয়ে ফেলেছিল। গার্ড বলে সে কাউকে এখানে জোর করে তুলে আনেনি, বরং এখানকার সবাই ঋণে ডুবে আছে, তাই এই পথ বেছে নিয়েছে। সে কয়েকজনের ডিটেলসও তুলে ধরে এবং বলে তারা এখানকার প্রত্যেক পার্টিসিপেন্টের ব্যাপারে A to Z সব জানে, তাই কেউ যেন বিশৃঙ্খলা না করে। এরপরে সে গেমের কিছু রুলস সবাইকে জানায়, যেমন প্রথমত কোনো খেলোয়াড় খেলা বন্ধ করতে পারবে না। দ্বিতীয়ত কোনো খেলোয়াড় খেলতে অস্বীকৃতি জানালে তাকে বাদ দিয়ে দেওয়া হবে। তৃতীয়ত অধিকাংশের সম্মতির ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। যে কোনো মুহূর্তে যদি অধিকাংশ পার্টিসিপেন্ট খেলা বন্ধ করার পক্ষে থাকে তাহলে খেলা বন্ধ করে দেওয়া হবে। এরপরে গার্ড একটা বিশাল কাচের ভোল্ট দেখিয়ে বলে মোট 6 রাউন্ড খেলা হবে। প্রতিটা রাউন্ডের শেষে এই ভোল্টে টাকা জমা হবে। শেষ পর্যন্ত যে গেম জিতবে সে এই ভোল্টের পরিমাণ টাকা পেয়ে যাবে। এটা শুনে সবাই খেলতে রাজি হয়ে যায়, তাই গার্ডেরা প্রত্যেকের কাছে একটা এগ্রিমেন্ট পেপারে সাইন করিয়ে নেয়। তো এরই মধ্যে গেম শুরুর অ্যানাউন্সমেন্ট শুরু হয়। তারা দূরে একটা গাছের নিচে বিশাল সাইজের একটা রোবোটিক পুতুল দেখতে পায়। অ্যানাউন্সমেন্টে বলা হয় তাদের এবার গ্রিন লাইট রেড লাইট গেম খেলতে হবে। এটা মূলত বাচ্চাদের একটা গেম। গ্রিন লাইট বললে সামনে এগোতে হবে, আর রেড লাইট বলা মাত্রই থেমে যেতে হবে। রেড লাইট বলার পরেও যদি কেউ না থামে তাহলে সে হেরে যাবে। তো এখানকার পার্টিসিপেন্টদের 5 মিনিট সময় দেওয়া হয়, আর এই 5 মিনিটের ভেতরে তাদের ফিনিশ লাইনে পৌঁছাতে হবে। আর এবারের গেমটা পরিচালনা করবে এই রোবোটিক পুতুলটা। তো টাইমার অন হবার সাথে সাথেই খেলা শুরু হয়ে যায়।
পুতুলটা পেছনে ঘুরে গ্রিন লাইট বলতেই সবাই এগোতে শুরু করে। কয়েক সেকেন্ড পরে হঠাৎ পুতুলটা রেড লাইট বলে উঠে পার্টিসিপেন্টদের দিকে ঘুরে তাকায়। এ সময় একজন পার্টিসিপেন্ট নড়াচড়া করছিল, তাই পুতুলটার চোখে থাকা মোশন ডিটেক্টর সেটাকে ডিটেক্ট করে নেয় এবং একটা গুলির আওয়াজ শোনা যায়। মুহূর্তে সে ছেলেটা মাটিতে লুটিয়ে পড়ে। এটা দেখে অনেকেই পালাতে শুরু করে, আর তখনই তাদের উপরে অনর্গল গুলি চলতে শুরু হয় এবং তারা মারা যায়। এবার সবাই বুঝতে পারে তারা গেমটা যতটা সহজ ভেবেছিল মোটেও ততটা সহজ না। যত বেশি প্রাইজ তত বেশি রিস্ক। যাই হোক, খেলার নিয়ম অনুযায়ী কেউ খেলা শেষ না করে বের হতে পারবে না, তাই বেঁচে থাকা পার্টিসিপেন্টরা খেলা চালিয়ে যেতে থাকে। তখনই পুতুলটা রেড লাইট বলে মুখ ঘুরিয়ে নেয়। এই মুহূর্তে এক চুল নড়াচড়া হলেই গিহান মারা পড়ত। ভাগ্য ভালো, পেছন থেকে আলী আব্দুল নামের একটা ছেলে গিহানকে চেপে ধরেছিল, তাই শেষ মুহূর্তে সে বেঁচে যায়। অবশেষে টাইমারে যখন 1 সেকেন্ড বাকি, সেই মুহূর্তে গিহান এবং আলী আব্দুল ফিনিশ লাইনে পৌঁছাতে সক্ষম হয়। কিন্তু তখনও কয়েকজন ফিনিশ লাইনে পৌঁছাতে পেরেছিল না। তাদের সবাইকে গুলি করে মেরে ফেলা হয়। অবশেষে অনেকগুলো মৃত্যু নিয়ে এই রাউন্ডটা শেষ হয়। যাই হোক, মৃত প্লেয়ারদেরকে গার্ডেরা একটা সিক্রেট চেম্বারে নিয়ে যায়। সেখানে বড় চুল্লি ছিল। সেই চুল্লির ভেতরে লাশগুলো ভস্ম করে ফেলা হয়। এরপরে আজকের গেমের রেজাল্ট দেখা যায় 456 জন পার্টিসিপেন্টদের ভেতরে 255 জন এলিমিনেট হয়ে গেছে, অর্থাৎ মরে গিয়েছে। আর বর্তমানে 201 জন পার্টিসিপেন্ট টিকে আছে, যারা পরের রাউন্ডে খেলার সুযোগ পাবে। কিন্তু আজকে সবাই যে পরিস্থিতি ফেস করেছে তাতে পরের রাউন্ড খেলার মতো সাহস কারোরই ছিল না। তাই সবাই গার্ডের কাছে অনুনয় বিনয় করতে থাকে তাদের ছেড়ে দেবার জন্য। একটু পরে সবাইকে বেশ ভালো খাবার খেতে দেওয়া হয়। সেদিনের মতো কাউকে কোনো টাস্ক দেওয়া হয় না। রাতে পার্টিসিপেন্টদের ভেতরে হান মিনিউ নামের এক মহিলা সিগারেট খেতে চাইছিল, কিন্তু এখানে নিজেদের সাথে কোনো কিছু রাখা নিষেধ ছিল। তাই সে গোপনাঙ্গের ভেতরে করে একটা কৌটোতে সিগারেট লুকিয়ে রেখেছিল। তাই সে টয়লেটে যাবার বাহানা জুড়ে দেয়। গার্ডেরা বলে এখন রুমের বাইরে যাওয়ার অনুমতি নেই। তবুও মিনিউ জেদ ধরে। তার খুব জোর টয়লেট পেয়েছে, তাকে যেতে না দিলে সে এখানেই টয়লেট করে ফেলবে। উপায় না পেয়ে গার্ডেরা তাকে টয়লেটে যাবার পারমিশন দেয়। মিনিউকে যেতে দেখে কাং বলে সেও টয়লেটে যেতে চায়, তাই গার্ড তাদের টয়লেটে ঢুকতে দিয়ে বাইরে দাঁড়িয়ে থাকে। মিনিউ যে টয়লেটে ঢোকে, কাংও একই টয়লেটে ঢোকে। তারপরে সে একটা ছুরি বের করে। সে ছুরিটা যেভাবেই হোক গার্ডদের থেকে লুকিয়ে রেখেছিল। কাং ছুরি দিয়ে সিলিংয়ের করিডোরের একটা ঢাকনা খুলে ফেলে। তারপরে উপরের করিডোরে উঠে যায়। সে করিডোর দিয়ে আস্তে আস্তে এগোনোর সময়ে রান্নাঘরটা দেখতে পায়। গার্ডেরা রান্নাঘরে বিশাল সব পাতিলে চিনি গোলাচ্ছিল। সে এটা দেখার পরে আবারও করিডোর বেয়ে টয়লেটে নেমে আসে। এতক্ষণ ধরে কাংকে মিনিউ সাপোর্ট দিচ্ছিল। কাং নেমে আসার পরে তারা টয়লেট থেকে বেরিয়ে আসে এবং স্বাভাবিকভাবে গণরুমে ফিরে যায়। ফিরে আসার পরে মিনিউ কাংকে জিজ্ঞেস করে সে কি দেখেছে। কাং জানায় সে চিনি গলাতে দেখেছে, কিন্তু চিনি গলানোর কারণ তারা বুঝতে পারে না। সকালে তাদের সবাইকে নাস্তা দেওয়া হয়। নাস্তা শেষ হলে সবাইকে দ্বিতীয় গেমের জন্য রেডি হতে বলা হয়। প্লেগ্রাউন্ডে যাবার সময় সাংউ কাংকে বলে সে গতরাতে কাংকে মিনিউর সাথে কথা বলতে শুনেছে। তাই সাংউ কাংকে জিজ্ঞেস করে সে এক্স্যাক্টলি কি দেখেছে। সে যদি সঠিকভাবে বলতে পারে তাহলে সাংউ পরবর্তী গেম সম্পর্কে আন্দাজ করতে পারবে। কাং সাংউকে জানায় সে চিনি গলাতে দেখেছে। সাংউ তখন বুঝতে পারে না গার্ডেরা চিনি কেন গলাচ্ছিল। তবে একটু পরেই তাদেরকে প্লেগ্রাউন্ডে আনা হয় এবং তারা দেখতে পায় দেয়ালে 4টা শেপ আঁকা আছে, একটা বৃত্ত, একটা ত্রিভুজ, একটা স্টার এবং একটা ছাতা। এগুলো দেখি সাংউয়ের ছোটবেলার মেলার কথা মনে পড়ে। মেলাতে চিনি গলিয়ে বিভিন্ন ছাঁচের মিঠাই বানানো হতো। সাংউ আন্দাজ করে ফেলে পরের গেমটা কি হতে চলেছে। তবে গিহান তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে সে নিজের বন্ধুকেও এই ব্যাপারে কিছুই বলে না। তো যাই হোক, অ্যানাউন্সমেন্টে সব প্লেয়ারকে বলা হয় তারা যেন এই 4টি শেপের যে কোনো একটার সামনে দাঁড়িয়ে পড়ে। সবাই তাদের পছন্দ মতো শেপের সামনে দাঁড়িয়ে পড়ে। এরপরে দেখা যায় আসল টুইস্ট। সবাইকে তাদের পছন্দ মতো শেপ অনুযায়ী চিনির একটা ছাঁচ এবং একটা সুই দেওয়া হয়, আর বলা হয় ছাঁচটা না ভেঙে 10 মিনিটের ভেতরে তাদের এই শেপটা বের করে আনতে হবে। কেউ যদি ছাঁচ ভেঙে ফেলে বা নির্ধারিত টাইমের ভেতরে কাজ শেষ করতে না পারে তাহলে সে হেরে যাবে। আর এখানে হেরে যাওয়া মানেই তো মৃত্যু নিশ্চিত। তো সাংউ যেহেতু গেমের ব্যাপারে বুঝে গিয়েছিল তাই সে ত্রিভুজের শেপের সামনে দাঁড়িয়ে পড়েছিল, আর গিহান কিছু না বুঝেই ছাতার শেপের সামনে দাঁড়িয়েছিল। তাই খেলা শুরু হবার পরে সাংউ ইজিলি ত্রিভুজটা শ্বাস থেকে আলাদা করে ফেলে এবং গেম জিতে বেরিয়ে যায়। যারা সহজ শেপ পেয়েছিল তারা দ্রুত সেকেন্ড রাউন্ড শেষ করে ফেলে,
কিন্তু গিহানের মতো যারা কঠিন শেপ সিলেক্ট করেছিল তারা মহা মুসিবতে পড়ে যায়। শেষ মুহূর্ত পর্যন্ত তারা চেষ্টা করতে থাকে, মাঝখানে অনেকে মরেও যায়। এদিকে সময় শেষ হয়ে আসছিল, তাই গিহান একটা বুদ্ধি খাটায়। সে শ্বাসটা চাটতে শুরু করে, এতে শেপের খাঁজগুলো ভিজে নরম হয়ে আসে। তার দেখা দেখি আরও অনেকেই নিজেদের শ্বাস চাটতে শুরু করে, আর একদম শেষ মুহূর্তে গিহান সহ অনেকেই নিজেদের শেপটা শ্বাস থেকে বের করে আনতে সক্ষম হয়। যাই হোক, সবাই রুমে ফিরে আসার পরে সেকেন্ড রাউন্ডের রেজাল্ট জানানো হয়। এই রাউন্ডে 187 জনের ভেতরে 79 জন মারা গিয়েছে, মানে এলিমিনেটেড হয়ে গেছে। তাই তাদের ভাগের টাকাগুলো ভোল্টে জমা হয়ে যায়। ভোল্টের টাকা বাড়তে দেখে অনেকেরই মুখে হাসি ফুটে ওঠে। সকালে সবাইকে তৃতীয় রাউন্ডের জন্য প্লেগ্রাউন্ডে ডাকা হয়। গতরাতে 27 জন মারা গিয়েছে, তাই আর 80 জন প্লেয়ার বাকি ছিল। অ্যানাউন্সমেন্টে জানানো হয় এই গেমটা গ্রুপ আকারে খেলা হবে, তাই সবাইকে 10 মিনিট সময় দেওয়া হয় গ্রুপ মেম্বার খোঁজার জন্য। তাদেরকে এক একটা গ্রুপে 10 জন করে ভাগ হয়ে যেতে বলা হয়। ডেক্সু তার গ্রুপে সব শক্তিশালী প্লেয়ারদের ঢোকায়, আর এই জন্য সে গ্রুপ থেকে মিনিউকে বের করে দেয়। মিনিউ রাগ করে বলে এই প্রতারণার প্রতিশোধ সে নিশ্চয়ই নেবে। ডেক্সু তার কথায় কান দেয় না, কারণ এখানে সবচেয়ে শক্তিশালী গ্রুপ তারই ছিল। তো বাকিরাও যে যার মতো গ্রুপ বানিয়ে নেয়। 8টা গ্রুপের মধ্যে সবচেয়ে দুর্বল গ্রুপ হয়ে দাঁড়ায় গিহানের গ্রুপটা। মিনিও লাস্টে এসে গ্রুপে জয়েন করে, ফলে তাদের গ্রুপে 3 জন মেয়ে হয়ে যায়। পাশাপাশি বৃদ্ধ ইলনাম তো আছেই, তার উপর আবার আলী আব্দুলের একটা হাতের 2টো আঙ্গুল নেই। কিন্তু তাদের আর কি বা করার আছে, ভাগ্যে যা আছে তাই তো হবে। যাই হোক, এরপরে সবাইকে বলা হয় তাদের এবারে গেম হলো টাগ অফ ওয়ার, মানে দড়ি টানা আর কি। এই গেমের প্লেগ্রাউন্ড ফ্লোর থেকে অনেক ওপরে রাখা হয়েছে। সেখানে 2টো গ্রুপ দড়ির 2টো প্রান্ত ধরে থাকবে। এরপরে 2 গ্রুপ দড়ি টানাটানি করবে। যে গ্রুপ শেষ পর্যন্ত হেরে যাবে তারা উপর থেকে পড়ে মরে যাবে, আর বিজয়ীরা পরের রাউন্ডে পৌঁছে যাবে। তো এরপরে লটারি করে সিলেক্ট করা হয় কোন 2টো টিম প্রথমে খেলবে। ডেক্সুর গ্রুপের সাথে টিম 7-এর খেলা পড়ে। ডেক্সুর গ্রুপটা খুব বেশি শক্তিশালী হওয়ায় তারা সহজেই টিম 7-কে হারিয়ে দেয়। তো এরপরে গিহানের গ্রুপের সাথে টিম 5-এর খেলা পড়ে। ডেক্সুর গ্রুপের পরে টিম 5ই বাকিদের তুলনায় বেশি শক্তিশালী ছিল, তাই গিহানের গ্রুপের সবাই খেলা শুরুর আগেই অনেক ঘাবড়ে যায়। তবে বৃদ্ধ ইলনাম তাদের ভরসা দিয়ে বলে এই গেমটা শুধু শক্তি দিয়ে খেললেই হয় না, বুদ্ধিরও ব্যবহার করতে হয়। সে ছোটবেলায় অনেক খেলেছে এই গেম, তাই এই গেম জেতার ট্রিক্স সে জানে। খেলা শুরু হবার আগেই সে নিখুঁতভাবে সবাইকে প্রতিটা ট্রিক্স শিখিয়ে দেয়, আর সেই ট্রিক্স অনুযায়ী সবাই বেশ ভালোই খেলছিল। কিন্তু শেষের দিকে তারা খেই হারিয়ে ফেলে। তখন লাস্ট মুহূর্তে সাংউ পরামর্শ দেয় তারা যেন একসাথে 3 ধাপ সামনে এগোয়, এতে মোশন সিকনেসের জন্য বিপক্ষ দলের প্লেয়াররা পড়ে যাবে, আর সেই সুযোগে তারা এক নাগারে টান দিয়ে তাদের হারিয়ে দেবে। তো সাংউর পরামর্শ মতো টেকনিক ইউজ করে অসম্ভবকে সম্ভব করে দিয়ে তারা বিপক্ষ দলকে হারিয়ে দেয়। এরপরে তারা রাউন্ড শেষ করে রুমে ফিরে যায়। তবে তারা কেউ নিশ্চিন্ত হতে পারে না, কারণ একটু পরেই রাত নামবে আর সমস্ত লাইট অফ হয়ে যাবে। লাইট অফ হওয়া মানেই মৃত্যুর আতঙ্ক। ডেক্সুর গ্রুপ আজকেও নিশ্চয়ই মানুষ মারার নেশায় মেতে উঠবে। তো এরপরে সব প্লেয়ারকে গেম হলে ঢুকানো হয়। তাদেরকে অ্যানাউন্সমেন্টে বলা হয় এবার প্রত্যেকের 2 জনের টিম বানাতে হবে। এবারে খেলাটা জোড়ায় জোড়ায় খেলা হবে। পার্টনার চুজ করার জন্য সবাইকে 10 মিনিট সময় দেওয়া হয়। প্রায় সবাই নিজেদের পার্টনার সিলেক্ট করে ফেলেছিল, তবুও গিহান নিজের পার্টনার ম্যানেজ করতে পেরেছিল না। এরই মধ্যে সে একজনের কাছে জানতে পারে ডাক্তার বিয়ঙ্গি মরে যাওয়ার পরে এখন মোট প্লেয়ার আছে 39 জন। তাই সবাই জোড়া বানানোর পরে লাস্ট একজন কোনো পার্টনার পাবে না, তাকে হয়তো খেলা শুরুর আগেই মেরে ফেলা হবে। এটা শুনে গিহান বৃদ্ধ ইলনামের দিকে খেয়াল করে। সবচেয়ে দুর্বল প্লেয়ার হওয়ায় তাকে কেউই পার্টনার বানাতে চাইছিল না। সে একা এক কোনায় বসেছিল। এটা দেখে গিহানের খারাপ লাগে, তাই সে ইলনামকেই নিজের পার্টনার বানিয়ে নেয়। ইতিমধ্যে পার্টনার চুজ করার জন্য নির্ধারিত টাইম শেষ হয়ে যায়। লাস্টে দেখা যায় মিনিও কোনো পার্টনার পায়নি, তাই গার্ডেরা তাকে সরিয়ে অন্য কোথাও নিয়ে যায়। তার সাথে কি ঘটে সেটা আমরা পরে জানতে পারবো। আপাতত খেলার দিকে ফোকাস করি। তো জোড়া কমপ্লিট হয়ে যাবার পরে সব প্লেয়ারকে একটা করে মিনি ব্যাগ দেওয়া হয়। এই মিনি ব্যাগের ভেতরে 10টা করে মার্বেল ছিল। এর পরের অ্যানাউন্সমেন্ট শুনেই সবাই আপসেট হয়ে যায়, কারণ এই গেমের রুলস হলো সবাইকে তার পার্টনারের সাথে এই মার্বেলগুলো দিয়ে খেলতে হবে। যে পার্টনারের 10টি মার্বেল নিয়ে নিতে পারবে সে এই খেলায় জিতে যাবে। পার্টনার চুজের সময়ে কেউ ধারণাও করতে পারেনি এরকম পরিস্থিতিতে তাদের পড়তে হবে। এই জন্য সবাই তাদের নিজেদের পছন্দের মানুষকে পার্টনার হিসেবে চুজ করেছিল। তাদের মধ্যে একজোড়া স্বামী স্ত্রীও ছিল। তারা অসহায়ভাবে একে অপরের দিকে তাকায়, কারণ এই গেমের শেষে
তাদের একজনকে মরে যেতে হবে। যাই হোক, এখন তো আর কিছুই করার নেই। খেলাটা শেষ করার জন্য 30 মিনিট সময় দেওয়া হয়, তাই সবাই নিজেদের পার্টনারের সাথে খেলা শুরু করে। সমস্যা হয়ে যায় বৃদ্ধ ইলনামকে নিয়ে। মাথায় টিউমার আর ডিমেনশিয়ার কারণে সে খেলার কথা ভুলে যায়। সে বারবার বাড়ি যাব করতে থাকে। গিহান তাকে বোঝাতে গিয়ে মাথা খারাপ হয়ে যায়। এক পর্যায়ে শান্তশিষ্ট গিহানও চিল্লাপাল্লা শুরু করে দেয়। এদিকে সাংউ জোড়া বেঁধেছিল আলী আব্দুলের সাথে। তারা দুজনে খেলার এক পর্যায়ে আলী আব্দুল ভাগ্যক্রমে সাংউর 9টা মার্বেল জিতে নেয়। তখন সাংউ আলী আব্দুলের সাথে ছলনার আশ্রয় নেয়। সে আলী আব্দুলকে বোঝায় তারা এভাবে একজন না মরে প্ল্যান খাটিয়ে দুজনেই বেঁচে থাকতে পারবে। এখানে খেলা শেষ করার জন্য 30 মিনিট সময় দেওয়া হয়েছে। কোনো কোনো টিম হয়তো এই টাইমে খেলা শেষ করতে পারবে না, তাই তাদের জয় পরাজয়ও নির্ধারিত হবে না। তখন হয়তো এই টিমগুলোর মধ্যে আবারও খেলা হবে। যদি এমন ঘটে তাহলে তারা দুজনে গ্রুপ হয়ে অন্য টিমের বিপক্ষে খেলে দুজনেই বেঁচে যাবে। আলী আব্দুল সাংউর কথা পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না ঠিকই, কিন্তু সাংউ তাকে একাধিকবার হেল্প করেছে, তাই সে সাংউকে এবার ভরসা করে নেয়। সাংউ আলী আব্দুলকে বলে দুর্বল কোনো টিম খুঁজে বের করতে। তো টিম খুঁজতে যাওয়ার আগে কৌশলে সে আলী আব্দুলের মার্বেলের ব্যাগটা নিজের ব্যাগের সাথে বদলে দেয়। আলী আব্দুল কিছুই বুঝতে পারে না, কারণ ব্যাগের ভেতরে সাংউ ছোট ছোট পাথর ঢুকিয়ে দিয়েছিল, যেগুলো মার্বেলের মতো ভারী ছিল। আর এভাবে যেহেতু সাংউ আলী আব্দুলের কাছ থেকে সব মার্বেল নিয়ে নিয়েছিল, তাই আলী আব্দুল হেরে যায় এবং গার্ডেরা তাকে মেরে ফেলে। এদিকে কাংয়ের সাথে জুটি বেঁধেছিল জিইয়ং নামের একটা মেয়ে। এরা দুজনেই ছিল চরম লেভেলের ফ্রাস্ট্রেটেড। গেমের ব্যাপারে তাদের তেমন আগ্রহ ছিল না। তারা গেমটা এক রাউন্ডেই শেষ করার সিদ্ধান্ত নেয়। এই জন্য বাকিটা সময় তারা গল্পগুজব করে কাটাবে বলে ঠিক করে। জিইয়ং কাংকে জিজ্ঞেস করে তার ফ্যামিলিতে কে কে আছে। কাং জানায় তার বাবা বর্ডার ক্রসিংয়ের সময়ে গুলি খেয়ে মারা গেছে। মা অফিসারের হাতে ধরা পড়ায় তাকে দেশে পাঠিয়ে দিয়েছে। সে আর তার ছোট ভাই কোনো রকমে এখানে এসে পৌঁছেছে। ভাইকে সে অনাথ আশ্রমে রেখেছে। এখন তার একমাত্র লক্ষ্য নিজের মাকে এই দেশে নিয়ে আসা। এরপরে কাং জিইয়ংকে তার ফ্যামিলির ব্যাপারে জিজ্ঞেস করলে সে বলে একদিন স্কুল থেকে ফেরার পরে সে দেখে তার মা মরে মেঝেতে পড়ে আছে, আর পাশেই তার বাবা ছুরি হাতে দাঁড়িয়ে আছে। সেদিনই জিইয়ং তার বাবাকে হত্যা করে ফেলে এবং জেলে চলে যায়। জেল থেকে বেরিয়ে সে এখানে চলে এসেছে, কারণ তার জীবনের আর কোনো লক্ষ্য বেঁচে নেই। কথায় কথায় সময় শেষের দিকে চলে এসেছিল, তো তারা খেলার সিদ্ধান্ত নেয়। কিন্তু খেলার সময় জিইয়ং ইচ্ছে করেই কাংকে জিতিয়ে দেয়। তারপরে বলে কাংয়ের এখনও অনেক কাজ বাকি আছে, তার জন্য অনেকেই পথ চেয়ে আছে, কিন্তু জিইয়ংয়ের জন্য কেউ পথ চেয়ে বসে নেই। সে কার জন্যই বা বাঁচবে। তো এরপরে গার্ড জিইয়ংকে মেরে ফেলে। এদিকে অনেক বোঝানোর পরে গিহান বৃদ্ধ ইলনামকে খেলতে বসায়। খেলার এক পর্যায়ে ইলনাম গিহানের 9টা মার্বেল জিতে যায়। তখন পরিস্থিতি বিবেচনায় গিহানও প্রতারণার আশ্রয় নেয়। সে ইলনামের ডিমেনশিয়ার সুযোগ নিয়ে তার সব মার্বেল জিতে নেয়। যদিও কাজটা করতে গিয়ে গিহানের খুব খারাপ লাগছিল, কিন্তু এই অবস্থায় নিজের ছাড়া আর কারো কথা ভাবার সুযোগই বা কই। সবাই তো আর জিইয়ংয়ের মতো না। যাই হোক, গিহান যখন গার্ডের কাছে মার্বেল জমা দিতে যাবে তখন দেখা যায় ইলনাম একটা মার্বেল তখনও লুকিয়ে রেখেছিল। সে মার্বেলটা নিয়ে উঠে চলে যায়। গিহান আবারও তার পেছনে ছুটে গিয়ে তাকে বোঝানোর চেষ্টা করে গেম এখনও শেষ হয়ে যায়নি, সে যেন খেলা চালিয়ে যায়। তখন ইলনাম বলে গিহান যদি ইলনামের একটা মার্বেলের বিনিময়ে নিজের সবগুলো মার্বেল বাজিতে লাগায় তবেই ইলনাম খেলবে। এটা শুনে গিহান রেগে গিয়ে বলে একটা মার্বেলের জন্য আমার সবগুলো মার্বেল বাজিতে লাগিয়ে দেব? আমি কি বলদ নাকি? এটা অন্যায়। তখন ইলনাম বলে ওঠে এতক্ষণ যে আমাকে বলদ বানিয়ে তুমি আমার সবগুলো মার্বেল হাতিয়ে নিচ্ছিলে, সেটা কেমন ন্যায় ছিল? কথাটা শুনে গিহান হকচকিয়ে যায়। আসলে ইলনাম এতক্ষণে হুঁশিয়েছিল, সেসব ভুলে যাওয়ার ভান করে টেস্ট করছিল। শেষ পর্যন্ত গিহান কি করে? গিহান লজ্জায় নিজের মাথাটা নামিয়ে রাখে। ইলনাম তার কাছে থাকা লাস্ট মার্বেলটা গিহানের হাতে তুলে দেয়। তারপরে তাকে জড়িয়ে ধরে সবকিছুর জন্য ধন্যবাদ জানায়। গিহান লজ্জা, ঘেন্না, অপরাধবোধের কারণে সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। এরপরে একটা গুলির শব্দ শোনা যায় এবং চতুর্থ রাউন্ডটা এখানেই শেষ হয়ে যায়। ফ্রন্টম্যান আড়ালে থেকে পুরো গেমটা এতক্ষণ পর্যবেক্ষণ করছিল। গেম শেষ হলে সে গার্ডদের আবারও ফোন দিয়ে জিজ্ঞেস করে বহিরাগতকে পাওয়া গেছে কিনা। গার্ডেরা জানায় তাকে এখনও পাওয়া যায়নি। ফ্রন্টম্যান তাকে দ্রুত খুঁজে বের করতে নির্দেশ দেয়, কারণ একটু পরে ভিআইপিরা এখানে আসবে। তখন সে এখানে কোনো ঝামেলা চায় না। যাই হোক, এদিকে প্লেয়ারেরা গণরুমে ফিরে আসে। তারা ভেতরে ঢুকেই দেখে মিনিউ আরামে শুয়ে আছে। মিনিউ জোড়া না পেলেও যেহেতু সে গেমের কোনো রুলস ভাঙেনি, তাই কোনো গেম ছাড়াই সে চতুর্থ রাউন্ড পাশ করে গেছে। অন্যদিকে ফ্রন্টম্যান তার রুমে ফিরে যায়।
এ সময় তার ল্যান্ডলাইনে কারো ফোন আসে। ফোনটা রিসিভ করার সময় সে বুঝে যায় কেউ তার রিসিভারটা একটু আগে তুলেছিল, কারণ সে যেভাবে রিসিভারটা রেখেছিল এখন সেটা অন্যভাবে রাখা আছে। তাই সে নিজের গান বের করে এখন রুমের ভেতরে খুঁজতে থাকে এবং বলে, এখানে যে লুকিয়ে আছো সে বেরিয়ে এসো। আমি জানি তুমি একজন পুলিশ অফিসার, কারণ গার্ডদের শরীরে যে বুলেট পাওয়া গেছে সেটা M60 রিভলভারের। এই ধরনের রিভলভার কোরিয়ান পুলিশ অফিসাররা ইউজ করে। ফ্রন্টম্যান নিজের মতো করে কথা বলেই যায়, কিন্তু কোনো প্রতিউত্তর আসে না। এরপরে সে পাশের একটা রেকর্ডস রুমে ঢুকে পড়ে। জুনহো সেখানেই লুকিয়েছিল। ফ্রন্টম্যান তাকে প্রায় ডিটেক্ট করেই ফেলেছিল। তখনই তার কাছে গার্ডদের ফোন আসে এবং জানায় তারা একটা ডেড বডি খুঁজে পেয়েছে। ফ্রন্টম্যান দ্রুত সেখানে যাবার জন্য বেরিয়ে যায়। তাই এই যাত্রায় জুনহো ধরা পড়ার থেকে বেঁচে যায়। এদিকে ইলনামের জন্য গিহান খুব মন খারাপ করছিল। সাংও তাকে সান্ত্বনা দিয়ে বলে, তোর পার্টনার তো ছিল একজন অপরিচিত বৃদ্ধ লোক, কিন্তু ওইখানে ওই লোকটাকে দেখ। লোকটার পার্টনার ছিল তার নিজেরই স্ত্রী। সে এইমাত্র নিজের স্ত্রীকে মৃত্যুর মুখে রেখে এসেছে। গিহান বিস্মিত হয়ে লোকটার দিকে তাকিয়ে থাকে। লোকটা অনুশোচনায় কপাল চাপড়াচ্ছিল যে সে এখানে কেন এলো। টাকার লোভে এসে এখন তার সবই হারাতে হলো। যাই হোক, অন্যদিকে ফ্রন্টম্যান সমুদ্রের ধারে গিয়ে লাশটা দেখতে পায়। এটা মূলত সেই গার্ডটা জুনহো যাকে মেরে তার ড্রেস এবং মাস্ক পরে দ্বীপে ঢুকেছিল। গার্ডের পকেটে জুনহো তার সার্ভিস আইডি কার্ড ঢুকিয়ে দিয়েছিল, তো ফ্রন্টম্যান আইডি কার্ডটাও পেয়ে যায়। এরই মধ্যে তার কাছে ফোন আসে এবং জানানো হয় ভিআইপিরা চলে এসেছে। তাই ফ্রন্টম্যান দ্রুত দ্বীপে তার বসের কাছে ফিরে যায়। ফ্রন্টম্যানের বস একদম অন্য ধরনের স্পেশাল একটা মাস্ক পরে বসেছিল। ইনি মূলত স্কুইড গেমের হোস্ট ছিলেন। পুরো গেমের আয়োজনটা তিনিই করেছেন। ফ্রন্টম্যান বসকে জানায় ভিআইপিরা চলে এসেছে। বস জানায় সে আজ ভিআইপিদের সাথে দেখা করতে পারবে না, তাই ফ্রন্টম্যানই যেন সবকিছু সামলে নেয়। তাই একটু পরে ফ্রন্টম্যান গিয়ে ভিআইপিদের অভ্যর্থনা জানায়। মোট 6 জন ভিআইপি এসেছে। ভিআইপিরাও স্পেশাল ধরনের মাস্ক পরে এসেছিল। ফ্রন্টম্যান ভিআইপিদের ভেতরে নিয়ে যায়। ভিআইপিরা মূলত এখানকার খেলা দেখে আনন্দ বিনোদন করতেই এখানে এসেছে। যাই হোক, এদিকে জুনহোর পরিচয় যেহেতু গার্ডেরা জেনে গিয়েছিল, তাই সে এবার নিজের পরিচয় লুকাতে ভিআইপিদের দেখাশোনার জন্য যেসব ওয়েটার ছিল সেই ওয়েটারদের একজনকে মেরে তার ছদ্মবেশ ধারণ করে। তারপরে নিজের ফোনটা পোশাকের হাতার ভেতরে কৌশলে রেখে দেয়, যাতে সে ভিডিও রেকর্ড করে প্রমাণ জোগাড় করতে পারে। তো এরপরে সে ড্রিঙ্ক নিয়ে ভিআইপিদের সার্ভ করে। অন্যদিকে প্লেয়ারদের একটু চোখ লেগে এসেছিল। হঠাৎ সাইরেন শুনে তারা চোখ মেলে দেখে স্ত্রীকে হারানো লোকটা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। এই লোকটা মরার পরে প্লেয়ার সংখ্যা 16 জনে নেমে আসে। এই 16 জনকে পঞ্চম রাউন্ডের জন্য প্লেগ্রাউন্ডে নিয়ে যাওয়া হয়। তারা প্লেগ্রাউন্ডে এসে 16টা ডামি দেখতে পায়। সেগুলোতে একটা করে নম্বরের লেবেল পড়ানো ছিল, আর 16টা ডামিতে 1, 2, 3 করে 16 পর্যন্ত নম্বর লেখা ছিল। প্রত্যেকটা প্লেয়ারকে তাদের পছন্দ মতো নম্বর সিলেক্ট করতে বলা হয়। গিহান আগের খেলাগুলোকে অ্যানালাইসিস করে ভাবতে থাকে কোন নম্বরটা সিলেক্ট করলে গেম কম রিস্কি হবে। তো ভাবতে ভাবতেই দেখা যায় দুটো বাদে সবগুলো নম্বর অন্যদের সিলেক্ট করা হয়ে গেছে। এখন শুধু 1 এবং 16 নম্বর বাকি আছে। সে 1 নম্বর লেভেলটা সিলেক্ট করে, কিন্তু পেছন থেকে একজন এসে রিকোয়েস্ট করে বলে সে সারা জীবন সবকিছুতে পেছনের কাতারেই পড়ে থেকেছে, তাই সে জীবনে অন্তত একবারের জন্য হলেও প্রথম হতে চায়। এই জন্য সে গিহানকে রিকোয়েস্ট করে 1 নম্বরটা যেন গিহান তাকে দিয়ে দেয়। তো গিহান তাকে 1 নম্বরটা দিয়ে 16 নম্বর সিলেক্ট করে নেয়। এরপরে তাদের একটা কাচের ব্রিজের সামনে আনা হয়। এবারের খেলাটা হলো প্লেয়ারদের এই কাচের ব্রিজটা পার হয়ে ওপারে যেতে হবে। কিন্তু সমস্যা হলো এখানে 2 ধরনের কাচ ব্যবহার করা হয়েছে। একটা হলো টেম্পার্ড গ্লাস, যেটা 2 জন মানুষের ভর নিতে পারবে, আর অন্যটা হলো নর্মাল গ্লাস, যেটার উপরে পা দেওয়া মাত্রই ভেঙে পড়ে যাবে। তো প্লেয়ারদের টেম্পার্ড এবং নর্মাল গ্লাস বুঝে নিয়ে হাঁটতে হবে, আর প্লেয়ারেরা নিজেদের সিলেক্ট করা নম্বর অনুযায়ী আগে পিছিয়ে হয়ে সবাই এই ব্রিজের উপর দিয়ে হাঁটবে। এটা শুনে 1 নম্বর লেভেল নেওয়া লোকটা ভাবে লাইফে প্রথম হওয়া সত্যিই অনেক জ্বালা। যাই হোক, প্লেয়ারদের খেলা শেষ করার জন্য 16 মিনিট সময় দেওয়া হয়। প্রথম প্লেয়ারটা কাপা কাপা পায়ে টুকটুক করে এগোতে থাকে। প্রথম ধাপে সে টেম্পার্ড গ্লাসের উপরে দাঁড়ালেও সেকেন্ড ধাপে সে নর্মাল গ্লাসে পা দিয়ে ফেলে এবং গ্লাস ভেঙে নিচে পড়ে তৎক্ষণাৎ মারা যায়। এভাবে পরপর কয়েকজন প্লেয়ার ভুল কাছে পা রেখে মারা যায়, আর আগের প্লেয়ারদের ভুল থেকে পেছনের প্লেয়ারেরা ফায়দা নিয়ে প্রায় অর্ধেক পথ পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু এবার ঝামেলা বাঁধায় ডিওক্সু। তার সামনের জন মারা যাওয়ায় সে এবার জেদ ধরে সে আর সামনে এগোবে না। কেউ যদি এগোতে চায় তাহলে পেছনের কেউ যেন এগিয়ে যায়। তো একজন প্লেয়ার এতে রেগে গিয়ে তাকে ধাক্কা দিতে গেলে উল্টো সেই তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপরে ডিওক্সুর কাছে মিনিউ এগিয়ে আসে। মিনিউ জানতো সে কখনোই এই ব্রিজ পার হতে পারবে না,
তার মৃত্যু অবধারিত। তাই সে এবার ডেক্সুর ওপরে প্রতিশোধ নেওয়ার সুযোগটা কাজে লাগায়। ডেক্সু প্রতারণা করে মিনিউকে টিম থেকে বাদ দিয়েছিল। সেই প্রতিশোধ নিতে মিনিউ ডেক্সুকে জড়িয়ে ধরে, তারপরে তাকে নিয়ে নিচে লাফ দেয়, ফলে দুজনেই একসাথে মারা যায়। এরপরে বাকি থাকে আর মাত্র 4 জন, গিহান, সাংইউ, কাং এবং আরেকজন লোক। এই লোকটা জানায় সে 30 বছর ধরে গ্লাস ফ্যাক্টরিতে কাজ করেছে, তাই সে টেম্পার্ড আর নর্মাল গ্লাসের পার্থক্য বোঝে। সে আলোর প্রতিফলন দেখে খুব সাবধানে এগোতে শুরু করে। তার দেখা দেখি বাকি 3 জনও এগোতে থাকে, আর 2-3 কদম এগোলেই তারা ব্রিজটা পার হয়ে যেত। কিন্তু এই লোকটার ট্রিক্স ফ্রন্টম্যান বুঝে যায়, তাই সে ওখানকার সব লাইট অফ করে দেয়। ফলে লোকটা আর আসল নকলের মধ্যে পার্থক্য বুঝতে পারছিল না। তাই সে জিজ্ঞেস করে কারো কাছে মেটালের কিছু আছে কিনা। গিহানের কাছে একটা মার্বেল ছিল, সে মার্বেলটা লোকটাকে দেয়। লোকটা কাচের উপর দিয়ে মার্বেলটা গড়িয়ে দেয় এবং শব্দ শুনে আসল নকলের পার্থক্য বোঝার চেষ্টা করে, কিন্তু সে বুঝতে পারে না ডানের গ্লাসটা আসল নাকি বামের গ্লাসটা আসল। এদিকে খেলার টাইমও শেষ হয়ে আসছিল। এ সময় সাংউ একটা নির্মম কাজ করে ফেলে, সে লোকটাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে লোকটা নর্মাল গ্লাসের উপরে পড়ায় সেটা ভেঙে নিচে পড়ে যায়, আর সাংউ বাকি 2টো ধাপ ইজিলি পার হয়ে যায়। তার দেখা দেখি গিহান আর কাংও সময় শেষ হবার 1 মুহূর্ত আগে ওপারে পৌঁছে যায়, আর টাইম শেষ হওয়া মাত্রই গ্লাসের ব্রিজটা বিস্ফোরিত হয়। বিস্ফোরণের কাজ চারিদিকে ছড়িয়ে পড়ায় তারা 3 জনই কম বেশি আহত হয়। এদিকে জুনহোকে একজন ভিআইপি ভেতরের রুমে নিয়ে গিয়ে মাতাল অবস্থায় উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করছিল। তখন জুনহো তার দিকে গান পয়েন্ট করে এবং তার ভিডিও করে নেয়। এরপরে তাকে অজ্ঞান করে দিয়ে পালিয়ে যায়। এই ব্যাপারটা